ক্লাস 8 ইতিহাসে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টা আমরা কিভাবে পড়ব প্রথমে জেনে নিই, তারপরে আমরা তার আলোচনার মধ্যে যাব। এই চ্যাপ্টারটা আমরা দুটো পার্টে পড়ব। অধ্যায়টা যেহেতু বলেছে, দেখো, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। তো ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এটা মেন হেডিং। সহযোগিতা ও বিদ্রোহ, তো বিদ্রোহটা আমরা একটা পর্বে পড়ব আর সহযোগিতাটা আমরা একটা পর্বে পড়ব। এই সহযোগিতাটা পড়তে এসে আমরা প্রথম আমরা দেখতে পাবো যে ব্রিটিশ শাসন বলবো না, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, মানে তখনও কোম্পানি শাসন চলছিল। সরাসরি ব্রিটিশ শাসন কিন্তু তখনও আমাদের ভারতবর্ষে পরিচালিত হয়নি। তো ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ভারতবর্ষে যখন মানে চলছিল, তখন ভারতে একটা সময় আর কি, ঊনবিংশ শতকের মধ্যভাগ বা প্রথম ভাগ। এবার স্যার ঊনবিংশ শতক আমরা বুঝতে পারলাম না। দেখো, 1801, 2, 3, 4, 5, 6 যখনই হবে তখন সেটা ঊনবিংশ হবে, যখন 1901, 2 সাল যখন হবে তখন সেটা বিংশ হবে। তার মানে প্রথম দিকে হলে প্রথম দিকে, মাঝখানে হলে মাঝখানে, আর শেষে হলে শেষে। তার ঊনবিংশ শতকে প্রথম থেকেই আমরা যদি ধরি, তাহলে মানে ভারতবর্ষে একটা ঘটনা আমরা দেখতে পাবো যে ব্রিটিশ যখন শাসন করছে, অর্থাৎ ঔপনিবেশিক প্রশাসন যখন ভারতবর্ষে চলছে, তখন সমাজ ও শিক্ষার সংস্কারে যেসব উদ্যোগ নিয়েছিল, তাতে মানে মানে কোম্পানিরা আর কি, অর্থাৎ ঔপনিবেশিকরা, তাতে ভারতীয় সমাজে এক অংশের মানুষ তাতে অংশগ্রহণ করেছিল। মানে ভালো কিছু, মানে দেখো, ঔপনিবেশিক প্রশাসনের সাহায্যে অনেক ভারতীয় সমাজ ও শিক্ষা সংস্কারে উদ্যোগী হয়েছিলেন। আমরা দেখতে পাবো রাজা রামমোহন রায়, সেও কিন্তু সহযোগিতা পেয়েছিল। কার সহযোগিতা? কোম্পানি অর্থাৎ লর্ড ওয়েলেসলি, ওদের যে গভর্নরগুলো ছিল তাদের সহযোগিতাগুলো পেয়েছিল। তার ফলে কিন্তু অনেক সংস্কার করে ফেলেছে, আইনের সংস্কার। এরা প্রথম দিকে কিন্তু তেমন ওরা ভাবেনি যে এদের একটা সামঞ্জস্য মেনে চলছিল। তারপরে কি হলো, পরে যখন ইংরাজি, আমরা দেখলাম মেকিলেমিনিট যখন হয়েছিল, তখন ইংরাজি শিক্ষার জন্য সবাই কিন্তু একটা উদ্যোগী হয়েছিল। ভারতীয়রা কেন উদ্যোগী হয়েছিল? ভারতীয়রা উদ্যোগী হয়েছিল এই জন্যে যে তারা নিজেরা এবং তার সন্তানরা ভবিষ্যতে একটা চাকরি পাবে, নিজেকে তৈরি করে নিতে পারে জায়গাটা। সেই জন্য ইংরেজি শিক্ষার দিকে ঝুঁকেছিল। ইংরেজিটা কেন শেখাতে গিয়েছিল? তো ওরা দেখলো কি সুদূর ইংল্যান্ড থেকে মানে ইংরাজি শিক্ষিত লোককে নিয়ে আসা সম্ভব নয়। ভারতীয় যদি কাউকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে তারা কিন্তু রুচি ও মতের দিক দিয়ে ইংরেজ অনুগামী হয়ে যাবে। এই মর্মে তারা ইংরাজিটা শিক্ষা প্রসার ঘটিয়েছিল। এবং তাতে কিন্তু খুব একটা লাভ হয়নি যে সমস্ত ভারতীয় ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু সরকারের প্রতি, তারা ঔপনিবেশিক সরকার আর কি, ঔপনিবেশিক সরকারের প্রতি কিন্তু সমান অনুগত ছিল না। তাই সমাজ ও ধর্ম সংস্কারের নানা বিষয়ে মাঝে মাঝে একটা তর্ক বিতর্ক, দ্বন্দ্ব মাথাচাড়া দিত। এটা আমরা এই জায়গাটাতে সেই আলোচনাটাই করা আছে, আমি এতক্ষণ ধরে সেই কথাটাই বললাম। চলো আমরা যাব, আমরা আজকে সহযোগিতাগুলো বলবো বলেছি, সহযোগিতাগুলো একটু জেনে নিই। দেখো, সহযোগিতা জানতে এসে আমাদের দেখো এখানে প্রথম পাচ্ছি, যেটা আমাদের ওই পরের পাতাতেই, অর্থাৎ 78 পাতায়, 77 পাতা থেকে পড়াশোনা শুরু করেছি। আমরা এই জায়গাটা দেখতে পাবো কি, বিধবা বিবাহ মানে প্রচলন, আর একটা সতীদাহ প্রথা রদ, একটা বন্ধ একটা চালু। তাহলে স্যার এটা বাংলা সমাজ সংস্কারক আন্দোলন আমরা পড়তে এসেছি। স্যার আমরা এই জায়গাটা বুঝতে পারলাম না যে আমাদের সহযোগিতা চ্যাপ্টার, তাহলে তো এটা তো রাজা রামমোহন রায় করেছিল, সতীদাহ প্রথা রোধটা, আমরা তো তাই পড়েছি। হ্যাঁ, রাজা রামমোহন রায় উদ্যোগ নিয়েছিল, তখন তো ব্রিটিশ শাসন, আইন আদালত তো ওদের হাতে। আর রাজা রামমোহন রায় চেঁচিয়ে বলে তো কেউ শুনবে না, তাহলে আইন করতে হবে, সেই আইনটা কিন্তু হয়েছিল, তার মানে তো সহযোগিতা ছিল। আবার দেখো, আমরা প্রথম যে পর্বটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম পর্বে একটা ভালো গল্প দেয়া আছে। যে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতে, দেখো, ঊনবিংশ শতকের গোড়ার দিকে কিছু কিছু সামাজিক সংস্কার বিষয়ক আইন প্রণয়নে উদ্যোগ নেওয়া শুরু হয়। কোনগুলো নৃশংস অমানবিক কিছু রীতিনীতি বন্ধ করতে আইন প্রণীত হয়। দেখো এখানে লর্ড ওয়েলেসলি প্রথম কিন্তু একটা করেছিল 1803 খ্রিস্টাব্দে, মানে আমাদের বইয়ের প্রথম। তিনটে স্টেজ আছে, একটা হবে ওই কন্যা সন্তান হলেই নাকি গঙ্গা সাগরে বিসর্জন দেওয়া একটা প্রথা ছিল,
সেটাই কিন্তু বন্ধ করেছিল। এটা কিন্তু বাংলার ক্ষেত্রে আর পড়ছি আমরা। তাও দেখা যাচ্ছে কন্যা শিশু হলেই সেটাকে মানে সাগরে ভাসিয়ে দিতে হবে, এই জন্য কিছু একটা নিয়ম ছিল ব্রাহ্মণদের। তখন কিন্তু গোঁড়া গোঁড়া ব্রাহ্মণ ছিল, সেই গোঁড়া ব্রাহ্মণের নীতিরীতিটা কিন্তু ভালো ছিল না। এগুলো কিন্তু হয়তো দেখা যাবে যে আসল ধর্মগ্রন্থে কিন্তু এগুলো ছিল না। যাই হোক, লর্ড ওয়েলেসলি 3 সাল মানে 1803 মানে একদম 3 থেকে শুরু করলো। তারপরে দেখো এই 29 সালে যাব, 1829, 3 সালের পর 29 সালে চলে এলাম। 29 সালে দেখতে পাবো রাজা রামমোহন রায়ের মানে উদ্যোগে লর্ড বেন্টিং লর্ড বেন্টিং কিন্তু একটা আইন করে দিলেন, যে আইন দ্বারা সতীদাহ প্রথা করা যাবে না। তার মানে সতীদাহ প্রথাটা কি না, সতী তখন মানে অনেক অল্প বয়সী মেয়েদের সঙ্গে বয়স্ক মানুষের বিয়ে হতো, এবং তিনি মরে মানে মেরে তিনি স্বামী যদি মরে যেত আর কি, তাহলে তাকে জ্যান্ত অবস্থায় তাকে মানে একসঙ্গে দাহ করতে হতো। এটা নাকি তখন শাস্ত্রে লেখা ছিল, এটা ব্রাহ্মণরা সেটাকে বলে বেড়াতো, কিন্তু আসলে ছিল না। এর জন্য রাজা রামমোহন রায় অনেক ধর্মগ্রন্থ পড়াশোনা করে সেটাকে মানে ওদের মানে ওই লর্ড বেন্টিংয়ের সামনে তুলে ধরেন এবং তাকে সহযোগিতা চান, এবং লাস্টে তিনি সহযোগিতাও করেন। আমরা দেখব যে কি বোঝানো হতো, কেন মানে মেয়েরাকে ওই মানে নিজেরা আত্মবিসর্জন দিত। মানে রাজা রামমোহন রায় এমনকি শ্মশানে শ্মশানে ঘুরতেন, জানো? তোমরা একটু জেনে নাও যে তিনি শ্মশানে শ্মশানে ঘুরতেন, মেয়েদেরকে বোঝাতেন যে না, এটা অন্যায়। মানে অনেক অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে অনেক মানে তিনি কিন্তু এই আইনটা করতে সাহায্য করেছিলেন, বা তিনি লর্ড বেন্টিংয়ের সাহায্য নিয়ে আইনটাকে প্রণয়ন করেছিলেন। এখন দেখো এইখানটাতে দিয়েছে যে স্ত্রীলোকে স্বামীর সহিত মরণে প্রবৃত্ত দিবার যথার্থ কারণ হচ্ছে এরূপ বন্ধন করিয়া দাহ করিবাতে আগ্রহের কারণ স্ত্রীলোক সম্ভবত অল্পবুদ্ধি, অস্থিরাত্মকরণ, বিশ্বাসের অপাত্র, সানুরাজ্ঞা এবং ধর্ম জ্ঞান শূন্য হয়। সহমরণ না করিলে নানা দোষের সম্ভাবনা। অর্থ দেখো, যদি সহমরণ না করে তো নানা দোষ পাবে সে। বাল্যকাল অবধি স্ত্রীলোককে সর্বদা উপদেশ দেওয়া যায় যে সহমরণ করিলে স্বামীর সহিত স্বর্গভোগ হয়, তার মানে স্বামীর সহিত স্বর্গভোগ হবে, 3 কুলের উদ্ধার হওয়া পাবে। এই সবগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে, তোমরা একটুখানি পড়বে, যাতে মেয়েদেরকে এমনভাবে বোঝানো হতো মেয়েরাও কিন্তু অনেক সময় রাজি হয়ে যেত। আর অনেক মেয়ে কিন্তু কান্নাকাটি করতো, তখন কি করতো জানো, ঢাক ঢোল বাজাতো যাতে কান্না কেউ শুনতে না পায়। এরকম মানে আমরা অনেক সিনেমা বা আগেকার গল্প অনেক চলচ্চিত্র আমরা দেখতে পেয়েছি বা জানতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে কি চলতো, তো সেইটাকে বন্ধ করেছিল। আসলে কি জানো, তখন ব্রাহ্মণ শাসিত একটা সমাজ ছিল, ব্রাহ্মণরা নাকি যা বলবে তাই হবে। আর ধর্মে লেখা ছিল কি না ছিল সেটা এখন পরের ব্যাপার, ব্রাহ্মণদের তো এটা চালু ছিল, তারা এটা কিন্তু চালু করে ফেলেছিল। যাই হোক, আমরা এই জায়গাটা দেখার পর আবার 56 সালে যাব। তাহলে 29, 56, 3, 29, 56, তিনটেতে বিশাল সহযোগিতা পাওয়া গেছে। আর তেমন হয়তো এমন সহযোগিতা না পাওয়া গেলেও এই তিনটেতে আমরা খুব ভালো সহযোগিতা পেয়েছি বলে অধ্যায়টার নাম হচ্ছে সহযোগিতা। মানে দেখলাম, তারপরে বিদ্রোহ আছে। 56 সালের কি জন্য বিখ্যাত, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি। অর্থাৎ স্বামী যদি মরে যেত, স্ত্রী কোনো বিবাহ হতো না। বিদ্যাসাগর নিজের ছেলের সঙ্গে তিনি কিন্তু এই বিয়ে দিয়ে এই বিধবা প্রথাটাকে চালু করেছিলেন এবং আইনও করেছিলেন। তাহলে এই যে আইন হয়েছে, কিন্তু দেখো বর্তমান সমাজে কিন্তু বিধবাদের বিবাহ তেমন কিন্তু হয় না। সেই বিদ্যাসাগরের খাটাখানিটাই সার হয়েছে, সেটাই বলে আমার মনে হয়। কিন্তু হয়তো অনেকে বিয়ে করে না, ছেলেপিলে বড় হয়ে যায়, কিংবা হয়তো রাজি হয় না, অনেক কারণে। কিন্তু বিদ্যাসাগর কিন্তু চালু করে দিয়ে গেছে, আইনও আছে, বিধবাদের বিবাহ করা যাবে। আমরা কিন্তু সমাজে এখনো সেই গুঁড়া ভক্ত হয়ে কিন্তু মানে আগেকার নীতিটাকে, বিদ্যাসাগর নীতিটাকে আমরা মানতে পারছি না। আমরা যেন সেই জায়গাটাতে পড়ে আছি বলে মনে হয়। যাই হোক, সেসব পরে আলোচনা। আমরা দেখলাম 56 সালে একটা ঘটনা, বিধবা বিবাহ, 29 সালে একটা ঘটনা মানে সতীদাহ প্রথা রদ, মানে আর একটা ঘটনা 3 সালে গঙ্গাসাগর, ওয়েলেসলি দাগিয়ে নেবে এটা, লর্ড ওয়েলেসলি করেছিল, মানে যাতে গঙ্গাসাগরে কোনো বা সাগরে বলেছে, গঙ্গাসাগর বারবার বলছি, সাগরে মানে কন্যা শিশু ভাসিয়ে দেওয়া যাবে না, মেয়ে ছেলে হলে ভাসিয়ে দেওয়া যাবে না।
এইখানটা একটুখানি আমাদের পড়ে নিতে হবে। দেখো সমাচার দর্পণ প্রথম সংবাদপত্র আর কি। দেখো এইখানে ইংরাজি একটা বেরিয়েছিল হিকি সাহেবের, মানে অগাস্টাস হিসি আর কি, হিকি বেঙ্গল গেজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা বার করতো, এটি ইংরাজি। আর এইখানে দেখবো সালটা 1780 সাল। এইখানটা একবার পড়ে নেবে। আমি এটা তো আগে ভিডিও দিয়ে দিয়েছি, এটা টপিকও দিয়ে দিয়েছি। 1818 বাংলা ভাষা প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ। দেখো আমরা সমাচার দর্পণটা দেখছি, এটা সাপ্তাহিক পত্রিকা, সপ্তাহে একদিন বেরোতো। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম এগুলো। আর কোনটা প্রথম কোনটা দ্বিতীয় আমরা একটা আগের ভিডিওর মধ্যে তোমাদের আগের চ্যাপ্টারে পড়াতে গিয়ে আমি সবটা দিয়ে দিয়েছি। আর এবার যাবো আমরা এই দ্বিতীয় জায়গাটাতে পড়তে, অর্থাৎ আর একটা আমাদের সহযোগিতা আর কি কি ছিল। ইংরেজরা সহযোগিতা কোম্পানি পরোক্ষভাবে সহযোগিতা না করলেও এবার দেখা যাচ্ছে যে একজন টিচার হেনরি লুই ভিভিয়ান ডিভিজিও, কিন্তু নামটা শুনে তো মনে হচ্ছে ইংরেজ, তিনি হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। তিনি কিন্তু একটা ছাত্রদের নিয়ে নব্য বঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী তৈরি করেছিলেন, দল তৈরি করেছিলেন। তাদের কাজ ছিল কি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন রকম মানে কুসংস্কার বিরুদ্ধে প্রচার করা। জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ করা যাবে না, বাল্যবিবাহ করা যাবে না, এসব বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। তাদের টিম অর্থাৎ ইয়ং বেঙ্গল গোষ্ঠী গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। নববেঙ্গল মানে একই নাম, এটা দুটো নামে আছে, মানে একটাই আমাদের মানে জানতে হবে, নববঙ্গও যায়, ইয়ং বেঙ্গল গোষ্ঠীও তাই। চলো আমরা দেখে নেবো। তারপরে এইখানটাতে বিদ্যাসাগর একটু আমাদের কাহিনী আছে, তারপরে এই জায়গাটা পড়ে আমরা এই আলীনগর আন্দোলন পর্যন্ত পড়ে আমরা অধ্যায়টাকে শেষ করব, কারণ এইখান থেকে বিদ্রোহ শুরু হচ্ছে। এই বিদ্রোহটা আমরা একটা ভিডিওর মধ্যে পড়ে নেব। চলো আমরা দেখে নিই যে এই জায়গাটা কি আছে। এই জায়গাটা পড়তে এসে আমরা শুধু কয়েকটা জিনিস পাবো। বিদ্যাসাগরের তার কৃতিত্ব, বেথুন স্কুলে মেয়েরা পড়তে যেত, বিদ্যাসাগর অনেক সাহায্য করেছিল। 1950 সালে ছাত্রদের অনেকগুলি বই লেখেন বিদ্যাসাগর। আমরা এই শুধু বিদ্যাসাগরে একটা এখানে কৃতিত্বটা একটু বাড়তি কিছু পাবো বিধবা বিবাহ ছাড়াও। তাহলে আমরা এই জায়গাটা একটু পড়ে নেব, আমাদের আলোচনার মধ্যে কিছু নেই, কি আছে সেটা আমি বলে দিলাম। যদি বিদ্যাসাগরকে ভালোবাসো, বিদ্যাসাগর আর কি করেছিল জানতে ইচ্ছে করে, এই জায়গাটা একটু পড়ে নেবে, কিছু দেয়া আছে। এইবার যাবো যে স্যার এতক্ষণ তো বাংলার কথা বললাম, এখানটা দেখলাম বাংলার কথা, আগেও দেখলাম বাংলার কথা। এইবার যাব আমরা শুধু বাংলাতে কি এই বিধবা বিবাহ নিয়ে আন্দোলন চলছিল, বাংলাতে কি শুধু সতীদাহ প্রথা নিয়ে আন্দোলন চলছিল, ভারতবর্ষে আর কোথাও চলেনি? হ্যাঁ চলেছে, সেটাই জানবো। আমরা দেখতে যাব যে এই জায়গাটা, সেটাই আমাদের পড়াশোনা। মহারাষ্ট্রে তথা পশ্চিম ভারতে বিধবা নারীদের পুনর্বিবাহ নিয়ে একটা মতামত তৈরি করেছিল, গড়ে উঠেছিল, আমাদের দেখতে পেলাম এখানে দেওয়া আছে 1866 সাল। দেখো আমরা একটু আগে কত দেখলাম বিদ্যাসাগরে, এই জায়গাটাতে আমরা 56 সাল, ওখানেও কিন্তু একটা বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে একটা বিধবা বিবাহের পক্ষে একটা সভা গড়ে উঠেছিল। এখানে একটা দেখবো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ কার? এখানে আত্মারাম পাণ্ডুরং। এর দুজনের নাম আছে, কিন্তু আত্মারাম পাণ্ডুরংটা প্রধান হয়, তবু দুজনের যদি পড়ে, এটা যে মহাদেব গোবিন্দ রানাডে, টাইটেল একসঙ্গে বলতে হবে। তার তিনটে আমরা মানে প্রশ্ন আমরা এখানে পেয়ে গেলাম। আর এইখানটা একবার পড়বো যে এই বেগম রোকেয়া এও কিন্তু শিক্ষা নিয়ে অনেক আন্দোলন করেছিল। মাদ্রাজে ভগিনী শুভলক্ষ্মী, তিনিও আন্দোলন করেছিলেন। পশ্চিম ভারতে পণ্ডিতা রামা বাই, তিনিও কিন্তু আন্দোলন করেছিলেন নারী শিক্ষার ব্যাপার নিয়ে। এর অর্থে কিন্তু আমরা এই জায়গাটা সেটাই পড়ে নিয়েছি বা জেনে নিলাম। এবার যাবো আমরা মাদ্রাজ প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল। পান্তুলুর বাংলা ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মূর্তি পুজো, অস্পৃশ্যতা, জাতিভেদ, বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন বীরেশলিঙ্গম। তাহলে আমরা দেখতে পেলাম এইখানেও একটা কিন্তু মাদ্রাজের জায়গাটা, সেখানেও কিন্তু আন্দোলনটা কে করেছিল এবং কি আন্দোলনটা করেছিল। চলো আমরা এই জায়গাটা আবার দেখবো। অনেকগুলো ছোট ছোট প্রশ্ন। মহারাষ্ট্রে, এইখানে একটুগুলো কথার মধ্যে যদি আমরা যাই, দেখতে পাবো মহারাষ্ট্রে সেখানে কিন্তু জ্যোতিরাও ফুলে, তিনি কিন্তু একটা আন্দোলন করেছিলেন। তাহলে আমরা দেখতে পাবো এইখানটাতে আর্য সমাজ কি করেছিল? দয়ানন্দ সরস্বতী। তাহলে আমাদের এই ছোট ছোট প্রশ্নগুলো আবার জেনে নেবো, তারপরে আমরা যাবো এইখানটা দেখতে পাবো যে দয়ানন্দ সরস্বতী দেখলাম, আত্মারাম পাণ্ডুরঙ্গ ওই পাতায় দেখলাম। খুব ভালো ভালো প্রশ্ন কোটা।
আর এইখানে দেখব যে হিন্দু মেলা নামে পরিচিত হয়েছিল, জাতীয় মেলাটা নাম হয়েছিল কিন্তু হিন্দু মেলা, এটা করেছিল কিন্তু নবগোপাল মিত্র। এই জায়গাটা দেওয়া আছে, কারণ এখানে বাংলা আরো ব্রাহ্মণ নেতা রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র এরা কিন্তু মানে আন্দোলনে হিন্দু পুনর্জীবনের সব দেখা গেল, হিন্দুদের মানে একটা এগিয়ে নিয়ে যাওয়া বা তাদের একটা ইউনিটির মধ্যে রাখা, এই একটা পুনর্জীবন তাদেরকে একটা ছাপ দেখা দিয়েছিল। তা আমরা দেখতে পেলাম যে এইখানটাতে একটা বড় হিন্দু মেলায় হচ্ছে কিন্তু নবগোপাল মিত্র, আর জাতীয় মেলাটার নামই কিন্তু হিন্দু মেলা। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, আমাদের আর একটুখানি আছে সেটা একবার দেখে নিই, তাহলে আমাদের ভিডিওটা শেষ হবে। আমাদের এইখানটা জানতে এসে আমাদের ভালো ভালো প্রত্যেকটা লাইন কিন্তু এই জায়গাটা আমাদের পড়তে হবে। শুধু এই আলীনগর আন্দোলনটা আমি মুখে বলে দেবো, আর এইটা লাইন বাই লাইন পড়বে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। দেখো, 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিল। কে কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিল আমাদের কিন্তু জানতে হবে, কে না স্বামী বিবেকানন্দ। আর তিনি কার শিষ্য ছিলেন সেটাও কিন্তু আমাদের এখানে জানা যাবে। আমরা ভালো ভালো প্রশ্নগুলো আমরা এখানে পাবো। কি হিন্দু মেলাটা অবশ্যই মনে রাখবে, ক্লাস 10-এও পড়তে হবে তোমাদের। তারপর দেখো এই জায়গাটাতে আমরা দেখতে পাবো প্রতিটা লাইন যদি আমরা পড়ে যাই তাহলে আমরা এখানে অনেকগুলো আমরা প্রশ্ন পাবো। আমার হয়তো এই ক্ষেত্রে লাইনটা পড়া সম্ভব নয়, তাই আমি হয়তো পড়ছি না, প্রধান জায়গাটা দেখিয়ে দিচ্ছি। কারণ এইটা একটা কিন্তু ওই যে রাজা রামমোহন রায় যে লড়াইটা করেছিল, তাকে কিন্তু অনেক বই পড়াশোনা করতে হয়েছিল, প্রথমেই বলেছি সেই সব ঘটনাগুলো দেওয়া আছে। বিদ্যাসাগরকে অনেক বই পড়াশোনা করতে হয়েছিল, যে কোথায় পেয়েছিল জানো যে বিধবা বিবাহ দেওয়া যাবে ধর্মের মধ্যে, পরাশর গ্রন্থে। তাহলে তাকে পরাশর গ্রন্থ থেকে পড়তে হয়েছে, সেখানে দেখাতে হয়েছে, তাদেরকে বোঝাতে হয়েছে, তবে বিধবা বিবাহ চালু হয়েছে। কিন্তু সমাজ আজও মেনে নেয়নি সেটাকে হয়তো ভালোভাবে, আইন কিন্তু করা আছে। এই এই জায়গাটা সে কে কিভাবে কতটা কষ্ট করতে হয়েছিল ওদেরকে, সেটাকে মানে ওই যে দেয়া আছে না সংস্কার আন্দোলনগুলির চরিত্র সীমাবদ্ধতাটা মানে আমি যেটা বলছি না আজ পর্যন্ত সেটা কিন্তু তেমন হয়নি, সেই সেই ঘটনাটা এখানটা দেয়া আছে, একটু পড়বে ভালো লাগবে। এইখানটায় যাবো আমরা। আমার উদ্দেশ্য তোমাদের চ্যাপ্টারটা কিভাবে ভালো করে পড়া যায়। তোমরা হয়তো প্রথমে সুতোর খিটা বুঝতে পারবে না, কোনখানটা খিটা যদি পেয়ে যাও ঠিক বুঝতে পারবে, বলো কোন জায়গাটা পাঁচটা খুলতে হবে, আমি সেটাই দিচ্ছি তোমাদেরকে। এইখানটা দেখবো আমাদের, তাহলে কি মুসলমান, এটা এতক্ষণ তো হিন্দুদের কথা বললাম, তাহলে কি মুসলমান সমাজ পিছিয়ে ছিল না? মুসলমান সমাজ কি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতো না? আমরা বেগম রোকেয়ার নাম দেখলাম, তিনি তো চেষ্টা করেছেন, আবার একজন চেষ্টা করেছেন, ভালো মানুষের নাম দেখবো আমরা, সেই মানুষটা কে? সেই মানুষটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাবো স্যার সৈয়দ আহমদ খান। তিনি কিন্তু চেষ্টা করলেন যে তাদের সমাজের ছেলেরাও যেন ইংরাজি লেখাপড়া শেখে, তারাও যেন ভালো শিক্ষিত হয়। কিন্তু তার বাধা এসেছিল, কিন্তু সকল মেনে সবাই, মুসলিম সমাজ সবাই মেনে নেয়নি তাকে। সে কথাটা লাস্টে দেওয়া আছে, আমরা সেটাও দেখবো। দেখিনি একবার 1863 খ্রিস্টাব্দে কলকাতা তিনি মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠাতা করেন। তারপর দেখো এখানে দেখবো ভালো একটা, এই যে আলীনগর অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেছিলেন 75 সালে। তারা কিন্তু অনেকটা আগে, মানে তিনি আসলে কেন চেষ্টা করেছিলেন, তিনি কিন্তু ঔপনিবেশিক সরকারের একজন কর্মচারী ছিলেন। তিনি কিন্তু সে বুঝেছিলেন যে শিক্ষায়, যদি ইংরাজি শিক্ষায় শিক্ষিত হতে পারে মুসলিম সমাজ, তাহলে কিন্তু অনেক লাভ আছে। সেই জন্য তিনি কিন্তু উদ্যোগগুলো আরও নিয়েছিলেন। এটা সেখানেই সেটা এখানে লেখা আছে, আধুনিক যুক্তিবাদ বিজ্ঞানের চোখ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ। আমরা তারপর পুরনো প্রথা, যুক্তিহীন অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সওয়ালও করেছিলেন তিনি, আমরা সে কথাই এখানে দেখতে পাচ্ছি। আর লাস্টে ওনার একটা কথা দেখতে পাবো যে মূলত উচ্চ মধ্যবিত্ত মুসলমানরাই এই সংস্কারগুলো গ্রহণ করেছিল। কারা করেছিল? উচ্চ এবং মধ্যবিত্ত মুসলমানরা। গরিব মুসলমানদের ওপর সংস্কারের কোনো প্রভাব পড়েনি। আর স্যার সৈয়দ আহমদ খানের মানে সংস্কার প্রক্রিয়াগুলো কিন্তু সীমিত চরিত্রের মধ্যে ছিল। তবে মুসলমান সমাজের সবাই স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলো সমর্থন করেনি। আমরা বললাম না একটু আগে যে সবাই কিন্তু সমর্থন করেনি। তাহলে আর তো কোনো সহযোগিতা, মানে এখানে কিন্তু ইংরেজিতে তেমন কিছু সহযোগিতা নেই এতে, কিন্তু আগেগুলো তাদের সহযোগিতা ছিল, মানে বিভিন্ন আইন পাস করার ব্যাপারে। তাহলে দেখলাম যে আমাদের সহযোগিতা অধ্যায়টা, মানে সহযোগিতা আলোচনাটা এখানে শেষ হলো। এবার বিদ্রোহ আলোচনাটা আমরা একটা ভিডিওর মধ্যে করব, একটা টপিক তোমাদের দিয়ে দেবো, তাহলে সেটা কিন্তু ভালো হয়ে যাবে। যাক, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভুল ত্রুটি হলে কমেন্টের মধ্যে জানাবে।